তরুণীর কথা মতো জানলা বন্ধ করে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই ঘুম। সেই ঘুম ভাঙল মধ্যরাতে হঠাৎ একটা খসখস শব্দ শুনে। মনে হলো পাশের বাগানে কে যেন পায়চারি করছে। কে ওখানে? আমি শয্যা ত্যাগ করে পা টিপে টিপে জানলার কাছে এসে জানলাটা ফাঁক করেই যে দৃশ্য দেখলাম তাতে সর্বাঙ্গ নীল হয়ে গেল আমার। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক, আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা সন্ধ্যা নীড়। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু, সৌম্যদীপ বনু, দেবরাজ চক্রবর্তী, জিৎ ঘোষ, রিয়া সান্ধকী এবং কলাকাননের অন্যান্য সদস্যবৃন্দরা। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু পাঁজা। তাহলে শুরু করছি আজকের গল্প সন্ধ্যা নীড়। আমার বন্ধু শিশিরের ওই এক রোগ, যখন তখন যার তার সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়ে বসে। সেই জন্য ওকে নিয়ে পথে ঘাটে বেরোতে আমার ভয় লাগে। তা সেবার হলো কি, আমাদেরই এক বন্ধু শিলদায় থাকে। হঠাৎ করে তার বোনের বিয়ের ঠিক হয়ে গেলে সেই উপলক্ষে আমাদেরও যেতে হলো ঝাড়গ্রামে। ইস্পাত এক্সপ্রেস তখন সবে চালু হয়েছে। সকাল 6:10 ট্রেন। তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেই দেখি ট্রেন আসছে। শিশির তো লাফাতে লাফাতে বলল, যেভাবেই হোক জানলার ধারে একটা সিট আমাদের দরকার। কিন্তু চাই বললেই তো আর হলো না, রিজার্ভেশন নেই। আগে উঠে জায়গা দখল করতে পারলে তবেই না। তা সেইভাবেই ওঠা হলো। শিশির করল কি, গাড়িতে ওঠার আগেই জানলা গলিয়ে সাইডের সিটে একটা রুমাল ফেলে দিয়েছিল। তারপর গাড়িতে উঠে অন্য এক সহযাত্রী সেখানে বসতে যেতেই দেখি সরুন এখান থেকে সরুন, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওই সিটে আমাকে বসিয়ে আমার পাশে নিজেও বসে পড়ল। ব্যাস, কেলেঙ্কারির চরম। সেই নিয়ে তো হাতাহাতি হবার উপক্রম। অবশেষে ওই যাত্রীকে শিশিরের বিক্রমের কাছে হার মানতেই হলো। ট্রেন ছাড়ল যথাসময়ে। সেই সহযাত্রী যিনি আমাদের আগে উঠে জায়গার দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, তিনি অনবরত গজগজ করতে লাগলেন। অন্যান্য সহযাত্রীরাও বললেন, না 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 না, এইভাবে রুমাল পাতা সিট এখানে রাখা যায় না। শিশিরও ছাড়বার পাত্র নয়, বলল, কেন যায় না? কেন যাবে না? কেন সব যাবে, সবাই রাখে এখানে। আমি আগে এসে রেখেছি। আবার কথা বলছেন আপনারা, আবার কথা বলছেন। বলুন কজনকে দেখতে চান? বলুন। কাউকেই দেখতে চাই
হয় না, ওটা নিয়ম নয়। আরে রাখুন তো মশাই নিয়ম। বেশি নিয়ম কানুন দেখালে পরপর লাইন দিয়ে ট্রেনে উঠতে হয়। আর এই এই ভদ্রলোক তো আমাকে ঠেলে সরিয়ে দিয়ে আমার আগে উঠলেন। তখন কোথায় ছিলেন আপনারা বলুন? অবশেষে আমি বিবাদের অবসান ঘটাতে জানলার ধার থেকে সরে এসে ভদ্রলোককে বললাম, দাদা আপনিই বসুন, আমার জানালার ধারে না বসলেও চলবে। না না, ঠিক আছে, আমি কি বসার জন্য ছটফট করছি? তোমার বন্ধু শান্তি। ভদ্রলোক অন্য সিট থেকে সরে এসে গুছিয়ে বসলেন জানলার ধারে। কিন্তু ততক্ষণে শিশির তো আমার ওপর রেগে আগুন তেলে বেগুন। বলল, এই এটা কি করলি তুই? হ্যাঁ, যে জায়গার জন্য এত ঝগড়াঝাটি করলাম, তুই কিনা বদান্যতা দেখিয়ে সেই জায়গাটাই ওকে ছেড়ে দিলি। এতে এতে আমার কতটা অপমান হলো একবার ভেবে দেখলি না? আরে আরে এতে মান অপমানের কি আছে? সবাই যখন অপছন্দ করছে তখন দিলামই না হয় সিটটা ছেড়ে। বাহ বাহ বন্ধু, বাহ, বেশ বেশ বলে রাগে ফুলতে লাগলো। তারপর খড়গপুর এলে আমাকে বসিয়ে রেখে প্ল্যাটফর্মে নেমে ভালো চা এক ভাঁড় আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই আমার টিকিটটা আমায় দে তো। কেন, কি করবি? এখনই ছেড়ে দেবে ট্রেন, উঠে আয়। যা বলছি তাই কর, তাড়াতাড়ি দে। অগত্যা একটা টিকিট ওর হাতে দিলাম। নড়ে উঠল ট্রেন। শিশির বলল, তুই যা, আমি যাচ্ছি না। আমার মুড খারাপ হয়ে গেছে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। মুড আমারও খারাপ হয়ে গেল। এমন যে হবে তা কেই বা জানতো। যথাসময়ে ঝাড়গ্রাম এলে ট্রেন থেকে নেমে পড়লাম আমি, এবং নামার সঙ্গে সঙ্গেই স্থির করলাম বন্ধুর বোনের বিয়ের যখন কাল, তখন আজ আর সেখানে না গিয়েই এখানেই কোনো একটা হোটেলে উঠে চারদিকে একটু ভালো করে ঘুরে বেরিয়ে নিই। এইভাবে স্টেশন সংলগ্ন দু একটি লজে গেলাম আশ্রয় নিতে। কিন্তু কোনোটি আমার মনের মতো না হওয়ায় যখন কি করব ভাবছি, তখনই একজন বলল, খুব ভালো জায়গায় যদি আপনি থাকতে চান, আপনি সন্ধানীতে চলে যান। ও তা সন্ধানীরটা কোথায়? ঝাড়গ্রামের শেষ প্রান্তে। বেশ মনোরম পরিবেশ, ওর যে ভালো জায়গা আর হয় না। তার কথা মতো অনেকটা পথ হেঁটে চমৎকার একটি নবনির্মিত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। এই সন্ধানীর। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম এক প্রবীণ ভদ্রলোক খাতা পেন নিয়ে বসে আছেন। আমি যেতেই অভ্যর্থনা করলেন, আসুন আসুন, ঘর নেবেন? হ্যাঁ, সিঙ্গেল রুম একটা চাই। আপনার নাম ঠিকানাটা ওখানে লিখে দিন আর 50 টাকা জমা করুন। আমি তাই করলাম। অমনি এক রূপবতী বিবাহিতা তরুণী এক মুখ হাসি নিয়ে এসে পরিচিত জনের মতো বলল, আসুন। আমি তাকেই অনুসরণ করলাম। বাড়ির পেছনে বাগানের দিকে একা থাকার মতো ছোট্ট একটা ঘর দেখিয়ে তরুণী বলল, এই ঘর পছন্দ আপনার? সত্যি কথা বলতে কি, এইখানকার পরিবেশটাই আমার পছন্দ। তার উপর একার জন্য এমন একটি ঘর তো দারুণ লোভনীয়। বললাম, হ্যাঁ, এই ঘরই আমার পছন্দ। আহ, কি সুন্দর গন্ধ! কিসের গন্ধ বলুন তো? হাসনুহানার। সারা রাত আমোদে ভরিয়ে দেবে আপনাকে। কদিন থাকবেন? ঠিক নেই। এখানকার পরিবেশ দেখে আমি এমনই মুগ্ধ যে
এই জায়গা ছেড়ে আর কোথাও যাওয়ার কথা আমি ভাবতেও পারছি না। বেশ তো, থাকুন না এখানে কিছুদিন, পরে সময় পেলে মাঝে মধ্যে চলে আসবেন। আচ্ছা, এই ঘরের ভাড়া কত? বেশি নয়, 25 টাকা। 20 টাকার ঘরও আছে। থাকুক, এই ঘরই আমার পছন্দ। থ্যাঙ্কস। অ্যাটাচ বাদ নয়, কমন। তা হোক, এই লজে গেস্টও কেউ নেই, কাজেই কোনো অসুবিধা হবে না। ঘর থেকে বেরোলেই বাথরুম, পাশেই বাগানে নানা রকমের গাছগাছালি শোভা, ফুল গাছও রয়েছে অনেক। আমি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতেই তরুণী আবার মিষ্টি হাসির মাধুর্য ছড়িয়ে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে এসে ঘরে ঢুকল। এই সময় চায়ের একটু সত্যিই প্রয়োজন ছিল আমার। ভাবছিলাম বাইরে কোথাও গিয়ে খেয়ে আসব, তার জায়গায় মেঘনা চাইতেই জল। বললাম, আপনি কি অন্তর্যামী নাকি? সত্যি সত্যি এখন আমার খুব চা খেতে ইচ্ছে করছিল। বারে, হোটেল চালাই আর যাই করি, আমিও তো একজন গৃহবধূ। অত দূর থেকে ট্রেন জার্নি করে এসেছেন, এখন একটু চা খাবেন বই কি, তাই নিয়ে এলাম। আচ্ছা, দুপুরে কি খাবেন বলুন তো? মাছ, মাংস না ডিম? যদি মাছ মাংস খাই। তাহলে বলুন, খাসি না মুরগি? মুরগি। ঠিক আছে, বেলা 12টায় পেয়ে যাবেন। ততক্ষণ আপনি এক কাজ করুন, চা খেয়ে একটু আশপাশ থেকে ঘুরে আসুন। আমি তাই করলাম। চা খেয়ে চায়ের কাপটা দরজার বাইরে রেখে ঘরে তালা দিয়ে বেড়াতে চললাম। ভাগ্যে শিশিরটা সঙ্গে আসেনি, এলে সব মাটি করে দিত। প্রথমত ওই তরুণীকে দেখে এই লজে তো উঠতই না, তার উপর রসবোধ না থাকায় কথাটি পর্যন্ত বলতে দিত না কারোর সঙ্গে, বিশেষ করে কোনো মেয়ের সঙ্গে তো নয়। যখনকার গল্প তখন আমার কাঁচা বয়স, তরুণীও সুন্দরী, ফলে তার মাধুর্য আমার মনকে ভরিয়ে তুলেছিল। তবুও একটা ব্যাপার আমার কিন্তু ভালো লাগছিল না, সেটি হলো তরুণীর এই আন্তরিকতা। হোটেলে যাত্রী পরিষেবার জন্য এমন এক গৃহবধূকে এগিয়ে দেওয়ায় গৃহস্থের প্রতি কারও ধারণা ভালো থাকে কি? আমার পরিবারের মধ্যে এই রকম তো আমি কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি ঝাড়গ্রামের পথে পথে ঘুরে শাল ও সেগুনের বন দেখতে লাগলাম। চারদিকে লাল মাটি আর ঘন সবুজের সমারোহ দেখে মন আমার ভরে গেল। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার এক পরিচিত জনের সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক রেলে চাকরি করেন, একসময় উনি আমাদের এলাকাতেই থাকতেন। আমায় দেখেই উল্লাসিত হয়ে বললেন, কি গো তুমি? আপনি এখানে? আমি তো এখানেই আছি, কিন্তু তুমি এখানে কি করছো? কিছুই না, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। বুঝেছি, মাথার পোকাটা আবার নড়ে উঠেছে তাই না? উঠেছ কোথায়? সন্ধ্যানীরে। হ্যাঁ, সন্ধ্যানীরের নাম শুনেই কেমন যেন হয়ে গেলেন ভদ্রলোক। পরক্ষণেই স্বাভাবিক হয়ে বললেন, কি করে সন্ধান পেলি? স্টেশনের কাছেই একজনের মুখে শুনলাম, তাই আর কি। ভালো ভালো, একেবারেই ঘরোয়া পরিবেশ ওখানকার। তবে ওখানকার একটা ব্যাপার আমার কিন্তু ভালো লাগছে না। কোন ব্যাপারটা বলো তো? কোনো ভদ্র ঘরের তরুণী বউকে দিয়ে এইভাবে অতিথি আপ্যায়ন করানোটা কি ঠিক? না না, ঠিক নয়। তবে কি জানো, এছাড়াও উপায়ও ছিল না ওদের। ওই সন্ধ্যা মা সত্যিকারের একজন আদর্শ গৃহবধূ, অত ভালো মেয়ে হয় না। ওই যে প্রৌঢ় ভদ্রলোককে দেখলে, উনি ওর শ্বশুর, আগে আর্মিতে ছিলেন। ভয়াবহ এক দুর্ঘটনায় ওর 2টি পাই হারানো। ওর একমাত্র ছেলে জয়ন্ত বছর 2 আগে হঠাৎই নিখোঁজ।
এই অবস্থায় জীবন ধারণের জন্য ওই হোটেল ব্যবসা করা ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। ঝাড়গ্রামের ঘিঞ্জি পরিবেশ থেকে দূরে ওই বাড়িটি ওরা শান্তিতে বসবাসের জন্য তৈরি করেছিলেন। এখন ওটাকেই একটু গুছিয়ে গাছিয়ে দু একটা ঘর বাড়িয়ে যাত্রী নিবাস করে তুলেছেন। বেশি নির্জনে বলে খুব একটা লোকজন যায় না ওখানে। দুপুরে এবং সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু লোক আসে, মাঝে মধ্যে চেঞ্জাররাও গিয়ে থাকেন, তবে ওই দু একদিন। কেউ কেউ নাকি ভয় টয়ও পান। অবশ্য এ সবই মনের ব্যাপার। তা যাক, যা বলছিলাম, ওই সন্ধ্যামাই দেখাশোনা করে সব কিছু, বুঝলে? এমনকি অতিথিদের রুচি অনুযায়ী রান্না বান্না। এক হাতে হোটেলের হাল ধরা আর ওই প্রতিবন্ধী শ্বশুরের সেবা যত্ন করা কি কম কথা? কাজের লোক একজন আছে, অবশ্য সেটা কোনো কাজেরই না। ঘর ঝাড় দেয় আর বাসন মাজে, এমনকি দোকান বাজার পর্যন্ত সন্ধ্যাময় করে। আমি অভিভূত হয়ে বললাম, তাই বুঝি? আরে না না, তোমার দোষ নেই। যারা ভেতরের ব্যাপার জানে না তারা অনেক কিছুই ভাবে, বুঝলে না? আমি আর বেশিক্ষণ সেখানে না থেকে সন্ধ্যা নীড়ে ফিরে এলাম। তরুণীর প্রতি এক বিনম্র শ্রদ্ধায় অন্তর আমার ভরে উঠল। দুপুরে স্নানের পর তরুণী এসে মাংস ভাত দিয়ে গেল, সেই সঙ্গে আলু ভাজা, পাঁপড় আর চাটনি। একেবারে বাড়ির মতো রান্না। খেয়ে দারুণ তৃপ্ত হলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে বিকেলে গেলাম রাজবাড়ি দেখতে। তারপর সন্ধে উত্তীর্ণ হতেই আবার ফিরে এলাম। আমি ফিরে আসায় যেন হাঁপ ছেড়ে বাঁচল তরুণী। বলল, উফ, কি এত পথে পথে ঘুরছেন বলুন তো সেই থেকে? একে বন জঙ্গলের দেশ, তাই নির্জন জায়গা। হঠাৎ করে কোনো ভালুক টালুক বেরিয়ে পড়লে সর্বনাশ হয়ে যাবে যে। বন্য জন্তুর কথাটা অবশ্য আমার মনে হয়নি একবারও। যাই হোক, এবার সাবধান হয়ে যাব। একটু আগে একজন যাত্রী এসেছিল, দূর করে দিয়েছি তাকে। সে কি? কেন? মনে হলো ড্রিঙ্ক করে এসেছিলেন ভদ্রলোক, মুখ থেকে গন্ধ ছাড়ছিল। আমার এখানে ওসব হবে টবে না। বেশ করেছেন। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বিশেষ করে এই সন্ধ্যা নীড়ের একটা সুনাম আছে, সেটা যেন নষ্ট না হয়। আমি ঘরে এসে বসলে তরুণী আবার চা নিয়ে এলো আমার জন্য। আমি চায়ে চুমুক দিলে সে বলল, রাত্রে কি খাবেন? ভাত না রুটি? রুটি আর মাংস। না না, দুবেলা মাংস না, রাতে একটু আলুর দম করি। আমার হাতে আলুর দম খেয়ে দেখুন তো, সবাই ভালো বলে। আশা করি আপনারও ভালো লাগবে। যা আপনি খাওয়াবেন, হাসি মুখ করে তাই আমি খাবো। তরুণী আমাকে বসিয়ে রেখে সেই যে গেল, আর এলো না। এলো যখন রাত 10টা। খান ছয়েক রুটি আর এক বাটি আলুর দম টেবিলে রেখে বলল, শুভরাত্রি, আজকের মতো আসি তাহলে। অবশ্যই। আপনার দেরি দেখে ভাবছিলাম ভুলেই গেলেন বোধহয়। তাই কি পারি? আপনাদের সেবাই যে আমার ধর্ম। তরুণীর কথায় অন্তর প্লাবিত হয়ে গেল আমার। হাতে একটি গল্পের বই ছিল। তরুণীর হঠাৎ নজর পড়ল সেই দিকে। বইটা হাত থেকে নিয়ে নেড়েচেড়ে বলল, কাল তো আপনি আপনার বন্ধুর বোনের বিয়েতে শিলদা যাবেন। যাওয়ার আগে বইটা দিয়ে যাবেন আমাকে, আমি সারাদিনে পড়ে শেষ করে দেব। বেশ তো, কাল কেন, আজ এখনই নিন আপনি। আমি খেয়ে দেই শুয়ে পড়ব, আর বই পড়ব না। তরুণী খুশি মনে বইটি নিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, ও হ্যাঁ, ভালো কথা, বাগানের দিকের এই জানলাটা না একটু বন্ধ রাখবেন কেমন? অন্ধকারে রাত দুপুরে লতা টতার উপদ্রব হতে পারে। তরুণীর কথা মতো জানলা বন্ধ করে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই ঘুম।
সেই ঘুম ভাঙল মধ্যরাতে হঠাৎ একটা খসখস শব্দ শুনে। মনে হলো পাশের বাগানে কে যেন পায়চারি করছে। কে কে ওখানে? আমি শয্যা ত্যাগ করে পা টিপে টিপে জানলার কাছে এসে জানলাটা ফাঁক করেই যে দৃশ্য দেখলাম তাতে সর্বাঙ্গ নীল হয়ে গেল আমার। দেখলাম বাগানের পাঁচিলের পাশে যে পেয়ারা গাছটা আছে তারই ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে সন্ধ্যানীরের সন্ধ্যা প্রদীপ। সেই তরুণী, চোখে মুখে কোনো বিকৃতি নেই, হাসি খুশি মিষ্টি মুখে স্থির চোখে অপলকে চেয়ে আছে আমার জানলার দিকে। সেই দৃশ্য দেখে শিউরে উঠলাম আমি। এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো যে আত্মহননের পথ বেছে নিতে হলো তরুণীকে? হঠাৎ সশব্দে আপনা থেকেই বন্ধ হয়ে গেল জানলাটা। এমনভাবে বন্ধ হলো যে চেষ্টা করেও সেই জানলা আমি আর খুলতে পারলাম না। ভয়ে ভয়ে আবার এসে শয্যা গ্রহণ করলাম। সারা রাত জেগেই কাটাতে হলো এরপর। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙল রোদ ওঠার পর। দরজায় টকটক শব্দ শুনেই বুঝলাম নির্ঘাত পুলিশ। এ কি? কিন্তু দরজা খুলেই অবাক, দেখি না চা বিস্কুট হাতে নিয়ে হাসি হাসি মুখে তরুণী এসে দাঁড়িয়েছে দরজার সামনে। এ কি, এখনো ঘুমোচ্ছেন? আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। আমতা আমতা করে বললাম, না মানে কাল রাতে প্রথম দিকে ঘুম হয়নি বলে শেষের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাও ভালো বলে তরুণী আমার ঘরে ঢুকে টেবিলের ওপর চায়ের কাপ রেখে একটু রাগত স্বরেই বলল, এ কি, কাল আমি বলে গেলাম বাগানের দিকে জানলাটা খুলবেন না, ঠিক খুলেছেন দেখছি। আমার চোখ তখন কপালে উঠে গেছে। যে জানলাটা কাল রাত্রে আমি আর একবারও চেষ্টা করেও খুলতে পারিনি, সেই জানলাটা শুধু যে খোলা আছে তাই নয়, ছিটকিনিও লাগানো আছে। আমি কোনো রকমে ঢোক গিলে বললাম, না মানে ইয়ে। যাকগে, মুখ ধুয়ে চা খেয়ে নিন। আপনি এখনই যাবেন না খেয়ে দিয়ে দুপুরে? এখনই যাব, এবং একেবারেই। আমার কথার সুরে আহত হয়ে তরুণী আমার চোখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর ধীরে ধীরে চলে গেল ঘর থেকে। বই গেল, কাল রাতে যে দৃশ্য আমি দেখেছি তারপরে আর এখানে থাকার সাহস আমার নেই। তাই চা খেয়ে হিসেবের পাট চুকিয়ে দিয়ে বিদায় নিলাম। তরুণী আমার বইটি ফেরত দিতে এলে উপহার হিসেবে এই বইটি দিয়ে দিলাম ওকে। শিলদায় আমাদের যে বন্ধু থাকে তার নাম অমল। আমি যাওয়ায় অমল তো দারুণ খুশি। আনন্দের আবেগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। তারপর বলল, আরে কি রে, তুই একা কেন? শিশিরেরও তো আসার কথা ছিল, সে কই? আমি তখন সব বললাম ওকে। শুনে অমল বলল, শিশিরটা দেখছি বরাবর একই রকমের রয়ে গেল। তা যাক, তুই যে এখানে এসছিস এতেই আমরা খুব খুশি। তবে কাল সন্ধ্যানীরে না উঠে এখানেই চলে আসতে পারতিস। বাড়িটার একটু বদনাম আছে। কি রকম? রাত্রিবেলা অনেকেই নাকি অনেক কিছু দেখতে পায় ও বাড়িতে, ভয় টয়ও পায়। আমি তখন সুযোগ পেয়ে আমার অভিজ্ঞতার কথাটাও বললাম ওকে। শুনেই শিউরে উঠল অমল, বলল,
ভাগ্য ভালো যে বেঁচে গেছিস। ওই তরুণী নিশ্চয়ই জানতো রাতের অন্ধকারে বাগানের মধ্যে ওরকম কিছু দেখা যায়, তাই জানলাটা বন্ধ করতে বলেছিল। কিন্তু এমনও কি হয়? হয় কি না জানি না, তবে শুনতে পাই অনেক কিছুই। তবে তুই যখন দেখেছিস তখন আর অবিশ্বাস করি কি করে বলতো? এই প্রথম একজন প্রত্যক্ষদর্শীর মুখে শুনলাম। এরপর সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে গেল অমলদের বাড়িতে। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই লোকজনের আগমনে বাড়িটা জমজমাট হয়ে উঠল। আর ঠিক সন্ধ্যের মুখেই মস্ত একটি পুষ্পস্তবক হাতে নিয়ে এসে হাজির হলো শিশির। ওকে দেখে তো আনন্দে অধীর হয়ে উঠল সকলে। আমি কিন্তু শিশিরের চোখে মুখের দিকে তাকিয়ে লক্ষণ ভালো বুঝলাম না। আমার দিকে একবার তাকিয়ে দেখলো বটে, কিন্তু একটি কথাও বলল না। রাত্রে খেতে বসলাম দুজনে, ফার্স্ট ব্যাচেই বসলাম। গোঁজ হয়ে বসে খুব দ্রুততার সঙ্গে যা খাওয়ার গপাগপ খেয়ে নিল। নিজের থেকে কিছু চাইল না, কিন্তু যা দেওয়া হলো তা পাতে রইল না। খেয়ে দিয়ে উঠেই অমূলকে বলল, আমি চলি রে। সে কি, এত দূর এলি, একটা রাতও থাকবি না? কোনো কাজের বাড়িতে রাত কাটানো আমার পোষায় না। আর কেউ যদি যেতে চায় আমার সঙ্গে তো যেতে পারে। কথাটা যে আমাকে উদ্দেশ্য করেই বলল তা বুঝতেই পারলাম। অমূল আমাকে ইশারা করলো ওর সঙ্গে যেতে। তারপর বলল, এখন গেলেও লাস্ট বাসটা পেয়ে যাবি হয়তো, কিন্তু রাত কাটাবি কোথায়? ঝাড়গ্রামের সন্ধানীর একটা ঘর আমি বুক করে এসেছি, সেখানেই উঠব। সন্ধানীরের নাম শুনেই চমকে উঠলাম আমরা। আমার তো বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। অমূল তখন আমার ব্যাপারটা সব খুলে বলল শিশিরকে। শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল শিশির। বলল, সেই জন্যই তো আরও বেশি করে যাব সেখানে। এই সমস্ত বুজরুকি আমি বিশ্বাস করি না। কিছু লোকের স্বভাবই হচ্ছে অযথা গুজব সৃষ্টি করা। আজ রাতে আমি স্বচক্ষে দেখব ওখানে কি হয়। অতএব অনিচ্ছা সত্ত্বেও শিশিরের সঙ্গে যেতেই হলো আমাকে। সন্ধানীরে যেতেই তরুণী মৃদু হেসে বলল, কি ব্যাপার, আবার এলেন যে? বাধ্য হয়েই আসতে হলো আমার এই বন্ধুটির জন্য। বন্ধু? কোথায় আপনার বন্ধু? আমার তখনকার অবস্থাটা আমি ঠিক কাউকেই বুঝিয়ে বলতে পারবো না। কোথায় শিশির, কোথায় কে? আমি তো একা। আমার শরীরের মধ্য দিয়ে যেন একটা হিম স্রোত বয়ে গেল। তরুণী বলল, আপনি কি ওই ঘরেই থাকবেন, না অন্য ঘর দেব আপনাকে? আমি কোনো রকমে বললাম, আমি যাই। আপনি যেতে চাইলেও আমি তো আপনাকে যেতে দেব না। তার চেয়ে বরং এখানেই থাকুন আপনি। একা থাকতে না চান, এইখানে বসে আমার সঙ্গে গল্প করে রাতটা কাটিয়ে দিন। তরুণীর প্রস্তাবে রাজি হলাম আমি। না হওয়া ছাড়া উপায়ও ছিল না। তার কারণ এই বাড়িতে কোনো মতেই একা থাকা সম্ভব ছিল না আমার পক্ষে। দুজনে মুখোমুখি বসলে তরুণী বলল, আচ্ছা বলুন তো, আজ সকালে হঠাৎ আপনি মতের পরিবর্তন করে চলে গেলেন কেন? কাল রাতে কি আপনি কোনো কারণে ভয়টাই পেয়েছিলেন? আমি তখন রাতের ঘটনার কথা বললাম তরুণীকে। সব শুনে তরুণীর চোখ দুটি সজল হয়ে উঠল। বলল, আমাদের এই সন্ধানীরে আপনি শেষ অতিথি। খুব শিগগির আমরা এখানকার পাট তুলে দিয়ে মধুপুরে চলে যাব। কিন্তু কেন? এইভাবে কি হোটেল ব্যবসা করা যায়? আপনিই বলুন না।
এই সন্ধ্যা নিরে আরেকবার ফিরে আসতে আপনারই কি ইচ্ছে করবে? তা অবশ্য ঠিক। কাল রাতে যাকে আপনি দেখেছিলেন সে আর কেউ নয়, আমারই বোন। সামান্য একটা ব্যাপারে অভিমান করে ওই পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়েছিল সে। তারপরে অত্যন্ত রহস্যময়ভাবে আমার স্বামী নিখোঁজ হয়ে যান। এদিকে এখানকার ব্যাপার স্যাপার লোকমুখে চাউর হয়ে যাওয়ায় কেউ এখানে আসেও না খুব একটা। তবুও মাঝে মধ্যে আপনার মতো কেউ হঠাৎ করে এখানে এসে পড়লে দারুণ চমকে উঠি। কেননা তারা সবাই বলে স্টেশন এলাকা থেকেই নাকি কেউ তাদের এখানে আসতে বলেছে, অথচ বিশ্বাস করুন ওখানে আমাদের কোনো লোকই নেই। তা নয় হলো, কিন্তু আমার সঙ্গে যে বন্ধুটি এলো সে হঠাৎ উদাও হয়ে গেল কি করে? ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গেল। আপনার সঙ্গে কোনো বন্ধুই আসেননি? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু সারাটা পথ যে আমরা একসঙ্গে এলাম। এবং এখান থেকে বিদায় নিলে ওই বন্ধুই আপনার সঙ্গ নিতেন, সেই জন্যই আপনাকে যেতে দিলাম না। তাহলে কি বলতে চান? আমার বন্ধুরও মানে ওরও কিছু হয়ে গেছে? কি করে বলবো বলুন? আপনিও যেখানে আমিও তো সেখানে। সে রাতটা তরুণীর সঙ্গে কথা বলে গল্প করে কোনো রকমে কাটিয়ে দিলাম। পরদিন সকালে ট্রেনেই ফিরে এলাম বাড়িতে। এসেই এক মর্মান্তিক সংবাদ পেলাম। আমার পাশের বাড়ির নরেশবাবু হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছেন। তবে কিনা অধিকাংশ ভূতের গল্পে যা হয় এক্ষেত্রে তা হয়নি। শিশিরের আত্মা শিশিরের মধ্যেই আছে, অর্থাৎ সজ্ঞানে এবং সুস্থ শরীরেই আছে সে। ওই দিনের ঘটনার জন্য সে নিজেই অনুতপ্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, শিশিরের মতো চেহারা নিয়ে যে আমাকে দেখা দিল সে তাহলে কে? শেষ হলো আজকের গল্প সন্ধ্যা নীড়। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।